আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কাঁচাবাজারের সামনে দিয়ে বাঁক নিল রিকশাটা। রুদমিলা বিরক্ত চোখে চেয়ে দেখছে সব। মাছের বাজারের সামনে থেকে যাওয়ার সময় তীব্র বিশ্রী গন্ধে নাক মুখ আঁচল দিয়ে ঢাকলো, যেন তার নাড়িভুড়ি সব উল্টে আসতে চাইছে। কি বিশ্রী গন্ধ! পাশে বসা লোকটার গা থেকেও ঘামের সোদা গন্ধ ভেসে আসছে বাতাসের সাথে। মিলা আর সহ্য করতে পারল না, বমি করার জন্য ওয়াক করে উঠল। মহিন চট করে তাকালো বাপাশে, সহসা জিজ্ঞেস করলো, তুমি ঠিক আছো? মুখের ভেতর তেতো ভাব নিয়ে মিলা তার দিকে তাকালো। এই লোকের সাহস তো কম বড় না, তাকে তুমি করে ডাকছে। 1 ঘন্টা হয়েছে মাত্র এই লোকের সাথে তার পরিচয়, আর এখনই সে তাকে তুমি বলে সম্বোধন করছে। ম্যানারলেস লোক, স্বামী হচ্ছে তাই মাথা কিনে নিয়েছে। অসহ্য। মিলা কোনো উত্তর করলো না। বেগুনি রঙের শাড়িটা শক্ত করে আঁচল দিয়ে মুখটা ঢেকে রাখলো। মহিন কয়েক লহমা ওর দিকেই তাকিয়ে থেকে নজর ফিরিয়ে নিল। আনুমানিক 34 বছর বয়সী মহিন একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। বয়সের সাথে দেহেরও একটা ভারিক্কি নজরে পড়ে। পুরোপুরি না হলেও পেটের দিকে মেদ জমতে শুরু করেছে। লম্বায় 5 ফিট 7 কি 8 হবে। জীবনে নানা বাঁক দেখে অভ্যস্ত লোক হঠাৎ করে একটা নতুন বাঁকের সাথে ধাক্কা খেয়েছে। জীবন নামক তরিটা একা একা বইবার ভার থেকে মুক্তি নিতেই আজ রুদমিলা নামের তরুণী, আচ্ছা ওর বয়স তো 26, এখনো কি তরুণী বলা চলে তাকে? হ্যাঁ, তরুণীই তো সে। সেই নারীকে সে বিয়ে করেছে। আড়ম্বরহীন এই বিয়েতে রুদমিলার মতো কতটা আছে সে সঠিক জানে না, তবে এতক্ষণে কিছুটা ঠাউর করে নিয়েছে। ভেতরে ভেতরে সে শান্ত। সময়ের সাথে একদিন সব ঠিক হয়ে যাবে। কথাটা রুদমিলার ফুফু তাকে বলেছে। আসলেই কি ঠিক হয়ে যায় সব? হয় না। সত্যি কথা বলতে সময়ের সাথে কিছুই ঠিক হয় না। তবে সময় কাঁচা ঘায়ে মলমের প্রলেপ লাগিয়ে দেয়। এতে ঘা শুকিয়ে যায় ঠিক, কিন্তু রাগ রয়েই যায়। তবে সময় আবার নতুন করে ঘায়ের সৃষ্টি করে, এটা ঠিক। দীর্ঘশ্বাস ছাড়ল মহিন। একটা 4তলা বাড়ির সামনে এসে থামলো রিকশা। মহিন আগে নেমে ভাড়া দিল। রুদমিলার কাছে গিয়ে হুট নামিয়ে তার দিকে হাত বাড়িয়ে দিল রিকশা থেকে নামার জন্য। রুদমিলা হাতের দিকে তাকিয়েও বিরক্ত হলো। আরে কি আশ্চর্য, সে কি অর্থব নাকি? এমন হাত বাড়িয়ে দেওয়ার কি আছে? সে কি জীবনে রিকশা চড়ে নাই? আজব। মিলা হাত ধরার ধারে কাছেও গেল না, উল্টো পাশে নামলো। নিজের ব্যাগ নিজেই নামালো। এরপর চুপচাপ দাঁড়িয়ে রইল। মাথায় ঘোমটা দিয়েছিল সেটা সরিয়ে ফেললো। ব্যবসা গরমের দিনে আমার নতুন শাড়িতে শরীর চুলকাচ্ছে। একটা নর্মাল সুতি শাড়ি না হয় দিত, বেগুনি রঙের কটকটা কাতান শাড়ি। এইগুলা কি দিছে আজাইরা? রাগে তার ইচ্ছে করছে লোকটার মাথায় একটা থাবড়া দিতে, কিন্তু পারছে না। মহিন গেট খুলে ভিতরে গিয়ে পড়ল। এসো। মিলাও পেছন পেছন গেল। শাড়ি বিয়ে 3 তলার 3B লেখা বাসাটার সামনে গিয়ে দাঁড়ালো। মহিন একটি অস্বস্তি বোধ করলো, তবুও চাবি দিয়ে দরজাটা খুলে ভেতরে গেল। মিলা তার পেছন পেছন ঢুকলো। অন্ধকারের জন্য কিছু দেখা যাচ্ছে না। সে আরেকটু ভেতরে যেতেই পায়ে কিছু বিঁধল। মাগো বলে আর্তনাদ করে উঠল সে। মহিন দ্রুত লাইট জ্বালালো। মিলা ঘরের দিকে চট করে তাকালো, আলো জ্বালায়। হতভম্ব হয়ে গিয়েছে সে, তার চেহারা দেখে বোঝা যাচ্ছে। মহিনের বেশ অস্বস্তি হচ্ছে, মন খারাপ হলো। এই সুন্দর পুতুলের মতো মেয়েটাকে সে কিভাবে নিজের সাথে রাখবে? অনুশোচনা হচ্ছে এখন বিয়ে করে। মিলা প্রায় চিৎকার করে উঠল, আল্লাহ মাবুদ, এইসব কি? এই বাসায় মানুষ বসবাস করে? চোখ থেকে পানি আসার উপক্রম তার। ইচ্ছে করছে হাত পা ছড়িয়ে কাঁদুক। মিলা মহিনের দিকে তাকিয়ে বলল, ওয়াশরুম কোথায়? মহিন হাত দিয়ে ইশারা করতে দেরি মিলা প্রায় শাড়ি হাঁটুর উপর উঠিয়ে দৌড়ে গেল ওয়াশরুমে। বেসিনে হরহর করে বমি উগড়ে দিল। শরীর ছেড়ে দিয়েছে তার, বুক হাঁপড়ের মতো ওঠানামা করছে। বেসিনের কল ছেড়ে দাঁড়িয়ে আছে সে। আয়নায় সাদা সাদা আস্তরণ পড়েছে। বাথরুমটাও পিছলা। শাওয়ারের নবটা নেই। বালতিতে কিছু কাপড় ভিজিয়ে রাখা আছে। কান্না উপচে পড়ছে তার চোখ থেকে। কাপা হাতেই চোখ মুখে পানি দিল সে। বাথরুম থেকে বের হয়ে ঘরের দিকে নজর গেল। ছোট ছোট বাচ্চাদের খেলনা সারা ঘরমায় ছড়ানো। ডাইনিং রুমে 6 সিটার টেবিল কাঠের, তার উপরে বাচ্চাদের দুধের কোটা, ফিডার, নিচে দুধ প্রায় ছড়িয়ে ছিটিয়ে আছে। পানির কাছে জগ, গ্লাস, চামচের সেট এলোমেলো হয়ে আছে। পাশে কলা আর পাউরুটির প্যাকেট। সামনে একটা বেডরুম আর এই ড্রয়িং রুম কাম বেডরুমের বাসা। ড্রয়িং রুমের সাথে লাগোয়া বারান্দা, তা থেকে রাস্তাটা দেখা যায়। রুদমিলা দীর্ঘশ্বাস ছাড়ল। সামনে এগোতেই মহিনকে দেখলো খেলনাগুলো একটা একটা করে সেন্টার টেবিলের উপর উঠাচ্ছে। মিলাকে দেখেই জিজ্ঞেস করলো, তুমি ঠিক আছো তো মিলা? আপনি আমাকে আপনি বলে ডাকুন, এটা একটা ভদ্রতা।
অপরিচিত কাউকে সম্বোধন করার। মুহিনের মনে হলো তার থেকে বয়সে 5 থেকে 6 বছরের ছোট মেয়েটা তার গালে কষে একটা চর বসিয়েছে। আচ্ছা, নিজের স্ত্রীকে কেউ আপনি বলে ডাকে? কি কুক্ষণে এমন অভদ্র মেয়েকে বিয়ের জন্য সে রাজি হয়েছিল কে জানে। রাগে চোয়াল শক্ত হয়ে গেল। দুঃখিত, আর ভুল হবে না মিসেস রুদমিলা আজহার। মিলা বিরক্তিতে ভুরু কোচকাল। মহিন ফ্রিজ থেকে ঠান্ডা এক বোতল পানি বের করে তা গ্লাসে ঢেলে মিলার হাতে দিল। পানি দেখেই যেন তেষ্টা আরো জেকে বসেছে। ঢকঢক করে গ্লাসের পানি গিলল সে। উফ, বুক পেট ঠান্ডা হয়েছে এতক্ষণ। মিলা বলল, আমি কোন ঘরে থাকবো? হাত দিয়ে ইশারায় রুমের দিকে দেখালো মহিন। মিলা ফের বলল, এ বাসায় তো একটা বেডরুম, আপনি কোথায় থাকবেন? হতবুদ্ধি হয়ে গেল মহিন। আরে কি আশ্চর্য, স্বামী স্ত্রী যে এক রুমে থাকে এই মহিলা জানে না? একে এখন মেয়ে বলতে বাচ্ছে তার। 26-এর বুড়ি, অথচ কথার ঢং শোনো। হাসি পেল মহিনের। এবার আর সে হাসি চাপল না, হেসেই বলল, স্বামী স্ত্রী এক রুমে এক বিছানায় পাশাপাশি শোয়, এক প্লেটে খাবার খায়, এক গ্লাসে পানিও খায়, একটা বাথরুম ইউজ করে, একটা টাওয়ালও ইউজ করে, এমনকি এক কাঁথা এক কম্বলের নিচেই ঘুমায়। মিলার মুখটা একদম দেখার মতো হলো। মনে হচ্ছিল এক্ষুনি কেঁদে ফেলবে সে। কিছু বলতে যাবে তার আগে মহিন বাসা থেকে বের হয়ে গেল। মিলা অবাক হয়ে চোখের পানি ছেড়ে দিল। কিছুক্ষণ পরেই আবার বাসায় ঢুকলো। হাতে একটা ছোট্ট বাচ্চা, 1.5 বছর হবে বয়সে, তাই তো মনে হচ্ছে দেখে। মিলা মহিনের হাতে বাচ্চা দেখে এবার হেসকি তুলে কাঁদতে লাগলো। ওর কান্না দেখে এবার আর মহিন বিরক্ত হলো না। ওর সত্যিই মিলার জন্য খারাপ লাগছে। পরিস্থিতি তাদের দুজনকে জুড়ে দিয়েছে, নইলে মিলার মতো মেয়ে এমন জায়গায় কখনোই থাকতো না, আর না মহিনের ছেলেটার এত কষ্ট হতো। সবই কপাল। মিলার কান্নার আওয়াজে বাচ্চাটার ঘুম ভেঙে গিয়েছে, সেও কান্না শুরু করেছে। মিলা মাহাতাব একসাথে কাঁদছে। মহিন কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে টিভি ক্যাবিনেটের পাশে। তার কান্না আগে থামাবে বুঝতে পারছে না। মিলাকে ধমক দিয়ে কান্না থামাতে বলার আগে সে উঠে এসে মাহতাবকে কোলে নিয়ে সোফায় বসে শান্ত করতে লাগলো। এখনো সে হেসকে তুলছে। কান্নার দমকে তার সমস্ত শরীর কেঁপে উঠছে। পিঠের পেছনে সোফায় হেলান দিতে পেপু শব্দ করে উঠল একটা খেলনা টিয়া। মিলা টিয়াটা হাতে নিয়ে ছুঁড়ে মারল মহিনের পায়ের কাছে। কিছু বলল না সে। অপর পাশে সোফায় বসে একটু পর পর নিজের মাথার চুল নিজেই টানতে লাগলো। সন্ধ্যা হয়ে এসেছে। মাহতাব বেঘরে ঘুমাচ্ছে সোফার উপর। কিছুক্ষণ আগে সুজি খাইয়েছে মিলা। সারা বিকাল কান্না করে এখন মাথা, চোখ, বুক সব ব্যথা করছে। বিকালে মাহতাবের কান্না থামার পরে মহিন বাসা থেকে বের হয়েছে। যাওয়ার আগে একটু বাইরে যাচ্ছি বলে দরজা লাগিয়ে চলে যায়। মিলার মা বাবার কথা খুব মনে পড়ছে। এইরকম একটা অসুস্থ পরিবেশে তাকে প্রায় জোর করেই পাঠিয়ে দেয়া হয়েছে বলে মনে হচ্ছে তার। বারবার কান্না ডুকরে উঠছে বুকের ভেতর। কিন্তু আসলেই কি তাকে জোর করে পাঠানো হয়েছে? ব্যাপারটা ঠিক তা না। সে এক বুক অভিমান আর আত্মসম্মান বোধ থেকেই এখানে। পরে পরে পচে বা শরীরে জং ধরে যাচ্ছে এসব কথা শোনাচ্ছে। এইখানে বিয়ে বসাটা তার কাছে বেশ সহজ মনে হয়েছিল তখন, কিন্তু এখন অস্থির লাগছে। কি করে সব সামলাবে? নিজের ভেতর ভয় আর চাপ উত্তেজনা কাজ করছে। মিলা মাহতাবকে কোলে নিয়ে আশেপাশে দেখতে লাগলো। এই বাসায় যে মহিলা মানুষ দূরে থাক, বোয়া আসে না তা বুঝতে বাকি নেই তার। পুরো বাসায় কোনায় কোনায় ঝুল মাকড়সার বাসা। এত ছোট বাচ্চা নিয়ে এই লোক এমন নোংরার মধ্যে থাকে, কি করে সম্ভব? আচ্ছা, এই লোক যে বেতন পায়, একটা বোয়া তো রাখতে পারে। বাচ্চাটা সারাদিন থাকে কোথায়? নিজের মনে হাজারটা প্রশ্ন কিলবিল করছে মিলার। রান্নাঘরের দিকে গেল সে। সিঙ্কে 2টো প্লেট, গ্লাস, বাবুর একটা ফিডার আর বাটি পড়ে আছে। হেঁটে হেঁটে অবশেষে বেডরুমের দরজা খুলল। প্রথমে যেটা তার মনে ভালো করে দিল তা হলো নির্মল বাতাস। এত সুন্দর বাতাস রুমের জানালা দিয়ে হুড়মুড়িয়ে ঘরে ঢুকছে। তার সাথে বেবি পাউডারের ঘ্রাণ ভেসে আসছে। প্রাণ ভরে শ্বাস নিল মিলা। মন খারাপিটা অনেকটাই কেটে গেল। একটা বড় একটা খাট, কিং সাইজ বেড, সুন্দর একটা চাদর বিছানো, বাচ্চাদের মশারি, বালিশ, কোলবালিশ সবই আছে। একটা বড় 3 স্টোরের আলমারি, একপাশে আর একপাশে ড্রেসিং টেবিল, বিছানার একপাশে বেডসাইড টেবিল, একটা ওয়ার্ড্রপ, একটা ছোট টেবিল চেয়ার, ময়লা কাপড় রাখা ঝুড়ি আর একটা ময়লা ঝুড়ি রাখা রুমে। এই হলো বাসার হাল হকিকত। মিলা মাহতাবের দিকে তাকালো। প্রথমে সে ভেবেছিল মাহতাবের বয়স 1.5 বছর, তবে এখন বুঝতে পারছে তার বয়স 1 বছরের বেশি না। এই ছোট্ট বাচ্চাটাকে একা পালা সত্যিই মুশকিল। মাহতাব হাত দিয়ে মিলার খোপা করা চুলে একটু পরপর হাত দেওয়ার চেষ্টা করছে। ছোট ছোট হাত। মিলা হাতটা সামনে এনে চোখ রাঙিয়ে তাকালো। কি কপাল, নিজের বাচ্চা পালার বয়সে আরেকজনের বাচ্চা পালতে হচ্ছে। নিজেকে ন্যানি ছাড়া আর কিচ্ছু মনে হলো না তার। হ্যাঁ, ন্যানিই তো। আর আমেরিকান ভাষায় বেবি সিটার বলে। সে তো এই বিয়ে বসেছে বাচ্চা পালার দায়িত্ব নিতে। সে যে অর্থব না তা সে দেখিয়ে দিতেই তো এত বড় গুরু দায়িত্ব নিয়েছে।
মিলা রান্নাঘরে গেল, আবার এটা সেটা ধরে ধরে দেখলো। মাহাতাবকে খেলনা দিয়ে বসিয়ে দিল রান্নাঘরের মেঝেতেই। তারপর হাতের কাছে সুজি দেখে একটু সুজি বানালো। রান্নাটা এখনো পুরোপুরি করায়ত্ত করতে পারেনি সে। এইভাবে আরেকজনের কিচেনে ঢোকাটা তার কাছে চরম অস্বস্তির কাজ, কিন্তু আজ সে আরেকজনের ত্যাগ করা সবকিছুই নিজের করে নিচ্ছে একটু একটু করে। সুজি বানানো শুরু করলো সে। ফোনের ডাটা অন করে বাচ্চাদের সুজি রেসিপি বের করে তাই বানালো। নিজের জন্য বানালো একটু চিনি বেশি করে দিলে। চিনি দুধ সামনেই ছিল সব। এই শাড়িতে আরও খারাপ লাগছে রান্নাঘরে আগুনের সামনে দাঁড়িয়ে থাকতে। মাহাতাব টিয়া পাখিতে একটু পরপর চাপ প্রয়োগ করতে সেটা আওয়াজ করছে, আর মাহাতাবের মুখের মৃদু হাসি দেখা যাচ্ছে। মিলা সুজি বানিয়ে মাহাতাবকে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়ালো। মাহাতাবও বেশি নড়া না করে খেয়ে নিল। মিলার মনে হলো মাহাতাব অভুক্ত ছিল অনেক। খাওয়ার কিছুক্ষণ পরে সে ঘুমিয়ে গেল। মিলাকে সোফায় শুয়ে দিয়ে নিজেও পাশে বসে দম ফেলল। সুজিটা গিলে তারও পেটের জ্বালা কমেছে। ক্ষুধা সহ্য হয় না মিলার। বাবার বাড়িতে কখনো রাগ করে না খেয়ে থাকতে হয়নি। বাবা জোর করে হলেও খাইয়েছে। মা 100 বকা দিলেও খাবারের সময় 100 বার ডেকেছেন। চোখে টলটলে অশ্রু, কিন্তু আর কাঁদতে ইচ্ছে করছে না মিলার মনে হলো মাহাতাব আসলে মিশুক বাচ্চা, না হলে এত ছোট্ট বাচ্চা মা ছাড়া কারো কোলে যেতে চায় না। আর তার যেহেতু শুধু বাবাই আছে, সুতরাং বাবা ছাড়া কাউকে ধরতে অনুমতি দিচ্ছে। এমনকি মিলাকেও দেখেছে কয়েক ঘন্টা মাত্র, তাতেই সে মিলার সাথে মিশে গিয়েছে। মিরাক্কেল টাইপ ব্যাপার স্যাপার। মেইন ডোরের দিকে নজর যেতেই উঠেই চাবিটা লাগিয়ে দিল ভেতর থেকে। ভদ্রলোক আসলে নিশ্চয়ই কলিং বেল দেবে। মিলা বেডরুমে গিয়ে বিছানা ছাড়ার ঝাড়ু খুঁজে আগে বিছানা পরিষ্কার করে মাহাতাবকে এনে শুয়ে দিয়েছে। এরপর নিজের এই ক্যাটক্যাটে বিয়ের শাড়ি দেখলো আয়নায়। আসলে শাড়িটা খুব খারাপ যে তা না, শুধু ওরই বিরক্ত বোধ হচ্ছে, গা চুলকাচ্ছে। এই শাড়ি পাল্টাতে হবে, কিন্তু শাড়ি পাল্টে কি পরবে? আবার শাড়ি পরবে নাকি সালোয়ার স্যুট? অসহ্য লাগছে। আগে শাড়ি পাল্টে গোসল নেওয়া দরকার। বমির পর থেকে শরীর আর চলতে চাইছে না। সারাদিনের না খাওয়া তাই যা বমি হয়েছে তা শুধু সকালে সাবিনা ভাবি জোর করে খাইয়ে দিয়ে একটা পাউরুটি ছিল। দ্রুত ব্যাগের চেন খুলে এক সেট সালোয়ার কামিজ আর গামছা বের করলো। শাড়ির জায়গায় জায়গায় সেফটি পিনের লক। মনে হচ্ছে সেফটি পিন দিয়ে তাকেই শাড়ির সাথে আটকে ফেলা হয়েছে। এই সেফটি পিন খুলতেই খানিকটা সময় নিল। শাড়ি খুলে পেটিকোট আর ব্লাউজ পরে হাতে কাপড় নিয়ে পিছলা বাথরুমের সামনে গেল সে। হঠাৎ মনে পড়ল শাওরের নব নেই। বালতিতে ময়লা কাপড় ভেজানো, গোসল করবে কি দিয়ে? আরেকটা বালতি খুঁজতে লাগলো। এই বাড়িতে আগেও মহিলা ছিল, তার মানে বালতিও আছে এক্সট্রা। এমনকি জীবনযাপনের জন্য যা যা লাগে সবই আছে, শুধু অযত্নে আছে। বাবু ঘুমাচ্ছে, ও ঘুমে থাকতেই গোসল সারতে হবে। বাচ্চারা মায়েরা এভাবেই গোসল করে, কিন্তু আফসোস ওটা ওর বাচ্চা না। রান্নাঘরে ঢুকবার আগে সে আরেকটা বালতি পেল। ওটা নিয়ে বাথরুমে ঢুকতে যাবে, দেখলো দরজার নব কেউ বাহির থেকে খুলছে। কি আশ্চর্য, সে তো লক করেই রেখেছিল। ভয়ে সিটিয়ে গেল মিলা। চোর নাকি? উপরে ছিটকেনি না লাগিয়ে বিশাল ভুল হয়েছে। হায় আল্লাহ। দরজা নব খুলে মহিন ভিতরে এলো, হাত ভর্তি কিছু জিনিস। দরজা লাগিয়ে পেছনে তাকাতে বেককল হয়ে গেল। মিলা মহিনকে দেখে স্বস্তির শ্বাস ছাড়ল। হঠাৎ নিজের অবস্থা সম্পর্কে অবগত হতেই আজাদিও মৃদু চিৎকার করে দুহাতে মুখ চেপে ধরল। মহিন এখনো হাবলার মতো তাকিয়ে আছে, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে। মিলা পারভার্ট বলে গালি দিয়েই বালতি সহ দৌড়ে বাথরুমে ঢুকলো। একটুর জন্য পিছলা খেয়ে পড়েনি, নইলে মান সম্মানের আর কিছুই থাকতো না। ও ধরনী তুমি দিদা হও, আমি লুকাই। মহিন মিলার দৌড়ে যাওয়ার স্টাইল দেখে বোকা বোকা হাসলো। এরপর চেপে না রেখে জোরেই হাসলো। বাথরুমে কল ছাড়া থাকায় মিলা টের পেল না। মাথায় মগ দিয়ে পানি ঢালতে ঢালতে ভাবছে সবার আগে বাথরুমের একটা ব্যবস্থা করতে হবে, তারপর বাদবাকিটা ভেবে দেখা যাবে। নতুন কাপড়গুলো পানি পেয়ে রং ছেড়েছে, আর মিলার দেহ ঠান্ডা পানির সংস্পর্শে এসে স্বস্তির শ্বাস। এই মুহূর্তে এই ছোট রুমটাকেও মিলার কাছে বিশাল মনে হচ্ছে। সিলিং ফ্যানের ঘটঘট আওয়াজ আর 3 জন মানুষের নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। রাত 3টা বাজে। চোখে ঘুম থাকলেও নতুন জায়গা বা বিছানা বদল যে কোনো একটা কারণে তার তন্ডাটা ঠিকঠাকভাবে আসছে না। নাকি পাশে পুরুষ রয়েছে বলেই এমন হচ্ছে। খুব স্বাভাবিক। 26 বছরের মধ্যে মাত্র 5 বছর সে বাবার সাথে ঘুমিয়েছিল। এরপর থেকে অন্য কোনো পুরুষের সাথে ঘুমায়নি। সেখানে এত রীতিমতো স্বামী, পরপুরুষ না হোক, পুরুষ তো। ধর্ম, আইন, সমাজ, এমনকি নিজের শরীর সবকিছুর কাছে সে বৈধ। আর মনের কাছে উত্তর নেই। মোহন বেঘরে ঘুমাচ্ছে। আজ সারাদিনের দৌড়ঝাঁপের পর তার মাঝে রোমান্টিসিজম আসলেও তা ফলানো সম্ভব নয়। এমনকি চিন্তা করাও মহাপাপ। তাই রাতের খাবার গলা দিয়ে নামতে সে বিছানাকে নিজের প্রেয়সী বানিয়ে ভোস ভোস করে নাক ডাকছে। নাক ডাকা তার ধাতে নেই, তবে ক্লান্ত লাগলে এমনটা হয়। মাঝখানে মাহাতাব ঘুমাচ্ছে, তার পাশে ওই সুন্দর রমণী, যার জন্য হঠাৎ করে তার বরফ হয়ে যাওয়া মনটা একটু একটু করে গলতে শুরু করেছে।
সে অবশ্যই কোনো মহাপুরুষ না, মানসিক রোগীও না, তাই নারী দেহ পাশে থাকতে অভুক্ত থাকবে এটা রীতিমতো হাস্যকর। তবুও নিজের লিপসাকে প্রাধান্য দেয়নি সে, জানে এই বিয়ে সংসারটা স্বাভাবিক না, এখানে বৈধতা থাকলেও ভালোবাসা নেই, প্রেম নেই। তার বিয়ে করার উদ্দেশ্য মাহতাবকে মা দেয়া, আর মিলার কি উদ্দেশ্য তা সে এখনো সঠিক জানে না। আর তার নিজের আত্মসম্মান বোধ প্রবল, তাই মিলার কাছে নিজের চরিত্রে দাগ পড়তে দিতে নারাজ। মিলা উঠে বসলো, কিছুক্ষণ পায়চারি করে আবার বিছানায় গিয়ে শুয়ে পড়লো। গোসল করে বের হতেই দেখলো মহিন বসে আছে ডাইনিং টেবিলে, এখনো সারাদিনের কাপড় ছাড়েনি। মিলা বারান্দায় গিয়ে কাপড় নেড়ে টেবিলের অপর প্রান্তে এসে বসলো। মহিন এবং সে দুজনেই এখন মুখোমুখি। মিলা খেয়াল করলো মহিনের চোখ মুখে ক্লান্তি, চুলগুলো উস্কো খুস্কো, অথচ ঘন চুলে মাথা ভর্তি, একটু যত্নের অভাব। এবাসের সবকিছুতেই যেন যত্নের অভাব টের পায় সে যে খুব যত্নশীলা তেমনটা না, সে অলস, কিন্তু টুকটাক কাজ সে অবশ্যই করে। তবে আজ মনে হচ্ছে কাজের মাত্রা বেশি হয়ে গেছে। পুরো ঘরে একবার চোখ বুলিয়ে নিল সে। মাইক্রোওয়েভ ওভেনের সিগন্যালটা তখনই বিপ বিপ করে আওয়াজ করলো। ঘাবড়ে গেল মিলা, দ্রুত বেডরুমের দিকে তাকালো, আওয়াজে মাহতাব উঠে না যায়। ওর দৃষ্টি লক্ষ্য করে মহিনও তাকালো, স্মিত হেসে বলল, দুঃখিত। মিলা ফের মহিনের দিকে তাকালো। ওভেনে খাবার গরম দিয়েছিলাম, আপনার ক্ষুধা লেগে? জি। মিলার মুখটা শুকিয়ে গিয়েছে ক্ষুধায়, ক্ষুধা পেটে তার ঘুমও আসে না। মহিন এক একে প্লেটে খাবার সাজিয়ে মিলার সামনে রাখলো। আসলে আজ রান্না হয়নি, আর আমার রান্না হয়তো আপনি খেতে পারবেন না। আমি বাসায় খাই না, বাইরের রাতের খাবার সেরে ফিরি। সামনে একটা হোটেল দেখছেন না, সেখানেই। আর সকালে নাস্তা আর লাঞ্চ অফিসেই করি। এজ এক্সপেক্টেড। মিলার মনে হলো সবকিছু স্বাভাবিক করতে বেশ সময় লাগবে। বিয়েটা হুট করে হওয়ায় সে মহিন সম্পর্কে কিছুই জানে না। আজকালকার যুগে এমন পার্টি দেখতে এসে বউ নিয়ে বাড়ি ফেরা বিষয়টা তার কাছে অদ্ভুত আর হাস্যকর মনে হতো। অথচ কি কপাল, তার ক্ষেত্রে এমনটা হয়েছে। বাংলায় একটা প্রবাদ আছে, যে যারে নিন্দে সে তারে পিন্দে, অর্থাৎ যাকে বা যে জিনিসটাকে অপছন্দ করবা বেশি ওটাই তোমার সাথে ঘটবে। প্রবাদটা যেন সশব্দে তার গালে চড় বসিয়েছে, অথচ সে চড়ের শব্দ তার কর্ণকুহর ছাড়া আর কোথাও প্রতিধ্বনিত হয়নি। মিলা ফোঁস করে শ্বাস ছাড়ল। গরম ধোয়া ওঠা ভাত, ডিম, মুরগির তরকারি, লেবু, শসা, এক গ্লাস পানি সবই সামনে আছে। মিলা মহিনকে ভদ্রতা থেকে জিজ্ঞেস করলো,